বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাংক নিয়োগ প্রস্তুতির আজকের আলোচনায় সমাস, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এবং উপসর্গ নিয়ে 15 দিনের বাংলা কোর্স শেষ করার মিশনে আপনাকে স্বাগতম। আজকে 8ম দিনে পদার্পণ করছি আমরা। তো এর আগেরগুলো যারা ভিডিও দেখেননি অবশ্যই দেখে আসবেন। এর আগে 7টা ভিডিও আরও দেওয়া আছে। তো এর আগে 7মতম দিন আলোচনা আছে সমাস নিয়ে। সমাসের যেহেতু 7ম দিনে শেষ হয়নি, বহু নির্বাচনীগুলো আগে বহু নির্বাচনী শেষ করব। দেন সমাস নিয়ে আলোচনা, মানে পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ এবং উপসর্গ নিয়ে আলোচনা করব। তো ব্যাংক নিয়োগ প্রস্তুতি খুবই একটা কঠিন প্রস্তুতি। যারা ধৈর্য সহকারে নিতে পারবেন অবশ্যই তারা সফল হতে পারবেন। আর যারা ধৈর্য সহকারে ভিডিও দেখতে পারবেন না অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলবেন। আপনাদের জন্য এই ভিডিও না, যারা কষ্ট করতে পারবেন তাদের জন্য শুধুমাত্র ভিডিও। তো চলুন শুরু করা যাক। প্রথমে 1 নম্বর প্রশ্ন এখানে ওঠেনি, আমি বলে দিই। এখানে 1 নম্বর ছিল হচ্ছে 80-20 কোন বহুব্রীহি সমাসের উদাহরণ। 80-20 এটা হচ্ছে বেদীকরণ বহুব্রীহি সমাসের একটা উদাহরণ ছিল 80-20। এর আগে বেদীকরণ বহুব্রীহি সমাস সম্পর্কে 7ম ক্লাসে বোঝানো হয়েছে। আচ্ছা, আজকে যেহেতু অত বিস্তৃতভাবে বোঝানোর সময় নাই, আজকে খালি জাস্ট আমরা এমসিকিউ সলভ করব। নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? আচ্ছা, ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে কানাকানি। এই ব্যতিহার বহুব্রীহি বলতে কোনো পদেরই কিন্তু সমস্যমান যে পদগুলো আছে সেই পদের কিন্তু কী করা হয়, অর্থ বোঝা দেয় না। হ্যাঁ, ব্যতিহার বহুব্রীহির ক্ষেত্রে মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে হাতে খড়ি। মধ্যপদ পদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে হাতে খড়ি। মেঘের মতো নাচ যার মেঘনাথ, এটা হচ্ছে এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। কারণ মধ্যপদ এখানে লোপ আছে। এই মেঘের মতো নাচ যার মেঘের মতো, এখানে মধ্যপদটা কি হয়ে গেছে, লোপ পেয়ে গেছে। এই ধরনের মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। অনুধাবন শব্দটির অনুপূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে পশ্চাৎপদে ব্যবহার করা হয়েছে। নিচের কোনটি দ্বিগু সমাস? দ্বিগু শব্দ বলতে এখানে সংখ্যাবাচক শব্দলি। পূর্বপদে কি থাকা লিখবি? এর আগে আমরা ক্লাসে শিখেছি যে দ্বিগু শব্দের পূর্বপদে কি থাকা লাগে, সংখ্যা থাকা লাগে। এখানে প্রথমটার আগে কোনোটার আগে সংখ্যাবাচক শব্দ নেই, একটার আগে সংখ্যাবাচক শব্দ আছে, সেটা হচ্ছে শতাব্দী। কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ? এটা হচ্ছে গায়ে হলুদ মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ। দুঃখকে প্রাপ্ত, এখানে যেহেতু কে উপসর্গ আছে, কে বিভক্তি আছে, তাহলে এখানে হবে কি তৎপুরুষ সমাস। এটা হবে অবশ্যই দ্বিতীয় তৎপুরুষ সমাস। দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত। স্মৃতি সৌধ কোন সমাস? স্মৃতি সৌধ হচ্ছে কর্মধারায় সমাস। যেহেতু এখানে সৌধকে বেশি প্রাধান্য দেয়, পরপদকে যখন প্রাধান্য দেওয়া হয় তখন কর্মধারায় সমাস কিন্তু হয়। গোফ খেজুরে, এই গোফ খেজুরে অত হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। গোফ খেজুরে হচ্ছে কি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। অল্প প্রাণ কোন সমাসের উদাহরণ? অল্প প্রাণ এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। আবার বলি, বহুব্রীহি সমাস কি কোনো পদে পূর্বপদ এবং পরপদে কোনো পদে অর্থ কি দেয় না, প্রাধান্য দেয় না, সেটা হচ্ছে কি বহুব্রীহি সমাস। নিচের কোনটি মধ্যপদলোপী মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ? সেটা হচ্ছে মৌমাছি। কোনটি পরপদ প্রধান সমাস? 3টে পরপদ প্রধান। এটা হচ্ছে দ্বিগু কর্মধারায়, আর হচ্ছে তৎপুরুষ। দ্বিগু কর্মধারায় এবং তৎপুরুষ হচ্ছে পরপদ প্রধান কর্মধারায় সমাস। নিচের কোনটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়? এটা হচ্ছে অনুতাপ বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়। মধ্যপদলোপী বহুব্রীহি সমাসে হচ্ছে হাতে করি, কিছুক্ষণ আগে পড়ে আসলাম। মেঘের মতো নাচ আর মেঘনাথ, এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। শশাঙ্ক শব্দে ব্যাস বই করি, শশ যোগ অঙ্ক, আমরা পড়ে যাচ্ছি, পূর্বের ক্লাসে পড়ে যাচ্ছি শশ যোগ অঙ্ক শশাঙ্ক। যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ হয় না তাকে কি বলে? অবশ্যই অলুক সমাস বলে। অলুক সমাসটা আমরা দেখাচ্ছি যে কোনো বিভক্তি লোপ পায় না। আচ্ছা, গায়ে হলুদ কিছুক্ষণ আগে দিয়ে আসলাম, বহুব্রীহি সমাস। তৎপুরুষ সমাসের উদাহরণ নয় কোনটি? উদাহরণ নয় কোনটি? অন্যভাব, পকেট মার তৎপুরুষ সমাস না। রাজপথ, বিলেত ফেরত, এটা হচ্ছে উর্ণাফ। উর্ণাফ হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ নয়। উদেম্বেল শব্দটি কি অর্থে অব্যয়ভাবে সমাস হয়েছে? এটা হচ্ছে অতিক্রম অর্থে। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহিব্রীহি সমাসের উদাহরণ এটা হচ্ছে তে মাথা হচ্ছে বহিব্রীহি সমাসের উদাহরণ। সরি, বহিব্রীহি সমাস তে মাথা হয় না, এটা দ্বিগু সমাস হবে। বহিব্রীহি সমাস হবে হচ্ছে হাতাহাতি, বহিব্রীহি সমাসের উদাহরণ। আনন্দাশ্রু যে সমাসের উদাহরণ, আনন্দাশ্রু এটা হচ্ছে
কর্মধারয় সমাসের উদাহরণ, আনন্দস্থ হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। রূপক কর্মধারয় সমাসের উদাহরণগুলি মন রূপ মাঝি, মন মাঝি এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভাব সমাস? এটা হচ্ছে আলুনি, আলুনি করছি অরক্তিম, অরতিম। কোন সমাসে সমসমান পদে বিভক্তি লোপ পায় না? এটা হচ্ছে সমসমান পদে বিভক্তি লোপ পায় না। অলুক সমাসে কোনো কি করা হয়? বিভক্তি লোপ পায় না। ক্ষুদিত পাষাণ কোন সমাস? ক্ষুদিত পাষাণ হচ্ছে কর্মধারায় সমান। এখানে কিন্তু পরপদ প্রাধান্য পাচ্ছে। কর্মধারয় সমাসে সবসময় আমরা জানি পরপদ কি পায়? প্রাধান্য পায়, আর পরপদ সবসময় নাউন হয়। নিচের কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? এটা হচ্ছে গ্রামান্তর হচ্ছে নিত্য সমাসের সমস্ত পদ। সিংহাসন শব্দটি কোন সমাস? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কারণ এই সিংহাসন আসনকে কিন্তু প্রাধান্য দেওয়া আছে, পরপদকে যেহেতু প্রাধান্য দিচ্ছে, এই সিংহ কিন্তু মানে পূর্বপদ, পূর্বপদকে কিন্তু প্রাধান্য দেয়নি। এটি সিংহ আসন না হলেও এটা যদি বাঘ আসন হলে সমস্যা আসলো না। সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। কারণ মধ্য আসনটা কি হয়েছে? লোপ পাচ্ছে, মানে সিংহ চিহ্নিত কি হয়েছে? লোপ পেয়ে গেছে। সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? এটা হচ্ছে সমস্ত পদ বলা হয়। বহির্ব্রীহি শব্দের অর্থ কি? বহির্ব্রীহি শব্দের হচ্ছে বহুধান। বহির্ব্রীহি শব্দের অর্থ হচ্ছে কি? বহুধান। প্রিয়ংবদা শব্দটি কোন সমাস? প্রিয়ংবদা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। প্রিয়ংবদা হচ্ছে কি? উপপদ তৎপুরুষ সমাস। বিষাদ সিন্ধু কোন সমাস? বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। অধরপল্লব কোন সমাস? অধরপল্লব এটা হচ্ছে কর্মধারয় সমাস। কারণ এই অধরপল্লব, পল্লবকে কিন্তু প্রাধান্য দেওয়া আছে। উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের একটা উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে উপসর্গের সাহায্যে গঠন হচ্ছে সকাল। রদ দেখা কোন সমাস? রদ দেখা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস, এখানে আছে কি? তৎপুরুষ সমাস। জীবন বীমা কোন সমাস? জীবন অবশ্যই দণ্ড সমাস, কারণ জীবনের জন্য যে বীমা, জীবন বীমা। আচ্ছা, দুঃখকে প্রাপ্ত, এখানে কে যেহেতু আছে অবশ্যই এটা বিভক্তি কে, কে দ্বিতীয় বিভক্তি কে রে, আর যেহেতু বিভক্তি আছে অবশ্যই এটা কি হবে? তৎপুরুষ সমাস হবে, এবং পরপদকে প্রাধান্য দেওয়া আছে। দুঃখ প্রাপ্ত হয়ে যাবে। যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটি কি বলা হয়? সমসমান পদ বলে। এখানে দুঃখকে প্রাপ্ত, এই দুঃখ একটা সমসমান পদ, প্রাপ্ত একটা কি সমসমান পদ, প্রত্যেকটিকে একটা কি সমসমান পদ বলা হয়। আমরা সপ্তম ক্লাসে দেখে এসেছি। গোপ খেজুরে কোন সমাস? গোপ খেজুরে এটা হচ্ছে মধ্যপদ লোপী বহির্ব্রীহি সমাস। কিছুক্ষণ আগে দেখেছি। সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক? অসমুদ্র হিমাচল। এটা কিন্তু বিভিন্ন সালে কোশ্চেনে আসা দেখা যাচ্ছে। 17 সাল অগ্রণ ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এগুলো কিন্তু সালে কোশ্চেনেতে এসেছে। আবার আসবে মহানবী কোন সমাস? এখানে মহানবী হচ্ছে কর্মধারয় সমাস, কারণ নবীকে প্রাধান্য দেওয়া আছে, মহানবী পরপদকে প্রাধান্য দেওয়া আছে, তার মানে কি? কর্মধারয় সমাস। রক্ত শোক কোন সমাস? রক্ত শোক এটা হচ্ছে কর্মধারয় সমাস। রক্ত শোক এটা কি? কর্মসমাস, যা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার এসেছিল 2017 সালে। সমাসবদ্ধ পদ কাঁচা মিঠার ব্যাস বাক্য কোনটি? যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। আম কুড়ানো কোন সমাস? আম কুড়ানো কোন সমাস? আমকে কুড়ানো, আম কুড়ানো দ্বিতীয় তৎপুরুষ সমাস। গায়ে হলুদ অবশ্যই এটা হচ্ছে বহির্ব্রীহি সমাস। কিছুক্ষণ আগে দেখেছি গায়ে হলুদ কি? বহির্ব্রীহি সমাস। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? এই ব্যাস বাক্য যেটা হয় না সেই সমাসকে বলা হয় নিত্য সমাসে কোনো ব্যাস বাক্য হয় না। হারামুনি কোন সমাস? হারিয়েছে যে মুনি যে আছে, অবশ্যই এটা কি হবে? কর্মধারায় সমাস, কারণ এই হারামুনি মুনিকে প্রাধান্য দিচ্ছে, তার মানে কি? কর্মধারায় সমাস। তুষার শুভ্র কোন সমাসের উপমা? এটা হচ্ছে তুষার তুলনা করা হচ্ছে, তুষার শুভ্র, শুভ্রকে তুষারের সাথে কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। যখন তুষারকে শুভ্রের সাথে তুলনা করা হবে তখন উপমান কর্মধারয় সমাস হবে। আচ্ছা, শীতল ছায়া কোন সমাস? শীতলে ছায়াতলে যে সমাস তে আছে, তার মানে এটা কি? তৎপুরুষ সমাস। বিভক্তি তে থাকার কারণে এটা কি হলো? তৎপুরুষ সমাস হলো। আচ্ছা, এখন আসি পৌরসভা কোন সমাস? এই যে পৌরসভা, এই পৌরসভা কিন্তু পৌরের সভা,
হ্যাঁ পৌরের প্র আছে, তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। মেঘের মতো নাচ যান মেঘনাদ মধ্যপদ লোভী বহির্ব্রীহি সমাস। এখন আসি বিশ্বকবি কোন সমাস কি হবে? বিশ্বের কবি বিশ্বকবি আবার কি হওয়া লাগবে? বিশ্বকবি সমাস কি হবে? বিশ্বের কবি বিশ্বকবি। সমাস নির্ণয় করুন। 10 আনন যার দশানন, এটা হচ্ছে অবশ্যই এটা হবে না 10 আনন যার দশানন, এটা হবে হচ্ছে বহির্ব্রীহি সমাস হবে। কি হবে? বহির্ব্রীহি সমাস। 10 আনন যার দশানন, এটা অবশ্যই বহির্ব্রীহি সমাস হবে। নিচের কোনটি দ্বিগু সমাস? উদাহরণ ষড় ঋতু, অবশ্যই বোঝাচ্ছে প্রথমে কি থাকা লাগবে? সংখ্যা থাকা লাগবে। ষড় একটা সংখ্যা, ঋতু পরে পরে প্রাধান্য হচ্ছে। আচ্ছা, সমাস ভাষা কি করে? অবশ্যই সংক্ষেপ করে, কারণ অনেক বড় বড় শব্দ কি করে সূত্রায়ন করে আসে। কোনটি দ্বিগু সমাস? আচ্ছা, দ্বিগু সমাস বলতে প্রথমে সংখ্যাবাচক থাকা লাগবে। এখানে সংখ্যাবাচক শব্দ কোনটি? কাপুরুষ, সিংহপুরুষ, হাট বাজার। সংখ্যাবাচক একটা না, একটা থেকে চৌরাস্তা, 4 রাষ্ট্রের সমাহারকে চৌরাস্তা, এটা হচ্ছে কি দ্বিগু সমাস। আর আসি বিষয়ভিত্তিক সংজ্ঞামূলক আলোচনা। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমান। কি বলা হয়? সরি, উপমেয়। কি বলা হয়? উপমেয়। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমায়, আর পরোক্ষ বস্তুকে বলা হয় উপমান বা উপমিত। কি বলা হয়? উপমিত। বহুব্রীহি শব্দের অর্থ কি? বহুধান। বহুব্রীহি শব্দের অর্থ বহুধান। যে সমাসে ব্যাসবাক্য হয় না কিংবা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। নিত্য সমাসে কোনো ব্যাসবাক্য হয় না। কোন সমাসে ব্যাসবাক্য হয় না? অবশ্যই নিত্য সমাসে কোনো ব্যাসবাক্য হয় না। কোন সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না? এটা হচ্ছে অলুক সমাসে কোনো বিভক্তি লোপ পায় না। কোন সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক সমাসে বিভক্তি লোপ পায় না। এটা কিন্তু আসছিল হচ্ছে জনতা ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার 2019 সালে। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, লোপ হয় না, তাকে বলে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বিভক্তি লোপ হয় না একমাত্র অলুক সমাসের। কোন সমাসের? অলুক সমাসের বিভক্তি লোপ হয় না। কোনটি দ্বিগু সমাস? এটা হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু মানে সংখ্যাবাচক শব্দ থাকা লাগবে চৌরাস্তা, দ্বিগু সমাস। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। তাকে বলা হয় প্রথমে থাকা লাগবে পূর্বপদ সংখ্যাবাচক থাকবে, পরপদ সমাহার বোঝাবে, তাকে বলা হয় দ্বিগু সমাস। নিচের কোনটি দ্বিগু সমাস? ঋদ্ধ শব্দ দম্পতি ষড় ঋতু, এখানে যেহেতু পূর্বপদ সংখ্যাবাচক আছে তার মানে দ্বিগু সমাস। নিচের কোনটি দ্বিগু সমাস? অবদমস্তক, রুই কাতলা, একরোখা, সেতার, এখানে কোনো দ্বিগু সমাস নেই কারণ কোনো সংখ্যাবাচক শব্দ হচ্ছে না। কর্মধারয় সমাস। কোনটি পরপদ প্রধান সমাস? কতবার কোন ভাই? পরপদ প্রধান সমাস হচ্ছে 3 কর্মধারয় সমাস, তারপরে দ্বিগু সমাস, তারপরে হচ্ছে আর এটা হচ্ছে তৎপুরুষ সমাস, এটা হচ্ছে কি পরপদ সমাস। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়। প্রত্যক্ষ বস্তুকে বলা হয় কি? উপমেয় বস্তু বলা হয়। মহানবী কোন ধরনের সমাস? কর্মধারয় সমাস। মহান যে নবী, মহানবী অবশ্যই কর্মধারয় সমাস। সমাসবদ্ধ কাজটা শব্দ হচ্ছে যা কাজটা টাইম এটা। হারামণি কোন সমাস? হারিয়েছে যে মণি, কর্মধারয় সমাস। আচ্ছা, রক্তশোক যে সমাসের উদাহরণ? রক্তশোক কর্মধারয় সমাসের উদাহরণ। আনন্দ অশ্রু কোন ধারার সমাস? আনন্দ অশ্রু হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। আনন্দা অশ্রু। সিংহাসন এটা হচ্ছে মধ্যপদ লোভী কর্মধারয়, সিংহের মধ্যপদ লোভী কর্মধারয় সমাসের উদাহরণ। এখন আসি জীবন প্রবাহ কোন সমাস? অবশ্যই জীবন প্রবাহ কর্মধারয় সমাস। আনন্দ অশ্রু কোন সমাস? এটা হচ্ছে আনন্দের যে অশ্রু, আনন্দ অশ্রু, এখানে যে আছে আনন্দের র আছে তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোনটি বহির্ব্রীহি কর্মধারয় সমাসের উদাহরণ? এটা হচ্ছে অবশ্যই গায়ে হলুদ বহির্ব্রীহি কর্মধারয় সমাসের উদাহরণ গায়ে হলুদ। স্মৃতিসৌধ কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। নিচের কোনটি মধ্যপদ লোভী কর্মধারয় সমাসের উদাহরণ? মধ্যপদ লোভী, আচ্ছা মৌমাছি মধ্যপদ লোভী কর্মধারয় সমাসের উদাহরণ। তুষার শুভ্র, তুষার শুভ্র মানে অবশ্যই এটা কি মানে করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে, তার মানে উপমান কর্মধারয় সমাস। অধর পল্লব কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। অধর পল্লব উপমিত কর্মধারয় সমাস। আর রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? আচ্ছা, জল যান, মন ঝোঁক মাঝি, মন রূপ মাঝি, তার মানে এটা হচ্ছে মন রূপ মাঝি, মন মাঝি, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ক্ষুদিত পাষাণ, ক্ষুদিত যে পাষাণ, ক্ষুদিত পাষাণ, এটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস।
বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারা সমাস, বিষাদ রূপ সিন্ধু। আর রূপক কর্মধারা সমাসের মধ্যে একটা কি থাকে, রূপ কথাটা কি উল্লেখ থাকে। এখন আসি আমরা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দে একটি ব্যাকরণজাত ধারণা, যার দ্বারা শব্দে পুরুষ স্ত্রী এবং পুরুষ ও স্ত্রী উভয়কে বোঝায়। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ শব্দতে আলোচনার বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কোথায় আলোচনা করা হয়, শব্দ শব্দে আলোচনা করা হয়। এর মাধ্যমে কেবল বিশেষ পদে পুরুষ ও স্ত্রীবাচক শব্দগত বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। বাংলায় বিশেষ পদের স্ত্রীবাচক শব্দ হয় না, বাংলায় বিশেষণ পদের স্ত্রীবাচক শব্দ হয় না। যেমন বিশেষণ পদের অ্যাডজেক্টিভের কিন্তু স্ত্রীবাচক শব্দ হয় না। যেমন মেয়েটি পাগল হয়েছে, কোনোদিন খোঁজবে না মেয়েটি পাগলি হয়েছে, কারণ পাগলি কথাটা আসে না, বাংলা ব্যাকরণে পাগলি কোনো শব্দ নেই। তো আমরা বার করছি পাগলি, কিন্তু আসলে কিন্তু মেয়েকেও পাগলি বলা হয়, পাগল বলা হয়, ছেলেকেও কি বলা হয়, পাগল বলা হয়। এটা হচ্ছে নিত্য একটা স্ত্রীবাচক শব্দ, পাগলের কোনো স্ত্রীবাচক শব্দ নাই। সাধারণত পদবী লিঙ্গান্তর হয় না, যেমন পাল, মিত্র, পাঠান, ভুয়া ইত্যাদি। এখানে কোনো পদবীর কোনো মৃত্যু মানে লিঙ্গান্তর কখনো হয় না। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো বিধি অন্তর্গত, যেগুলো পুরুষবাচক হলেও স্ত্রীবাচক, স্ত্রীলোকের, আবার স্ত্রীবাচক হলেও পুরুষ লোকের বোঝাতে, মানে দুই রকমই স্ত্রীবাচক শব্দ পুরুষকে বোঝায়, পুরুষবাচক শব্দ স্ত্রীকে বোঝায়। যেমন রাবিয়া ছেলে মানুষই এখনো কাটেনি, এখানে ছেলে মানুষই বলতে কিন্তু রাবিয়া কিন্তু কয়নি মেয়ে মানুষই এখনো কাটেনি, এখানে কিন্তু বলা হয়নি মেয়ে মানুষই কাটেনি, বলা হচ্ছে কি রাবিয়ার ছেলে মানুষই কাটেনি। তার মানে একে ছেলেবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ শ্রেণী বিভাগ, পুরুষ ও স্ত্রীবাচককে 4 ভাগে ভাগ করা হয়। পুরুষ ও স্ত্রীবাচক শব্দকে কয় ভাগে ভাগ করা হয়, গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে প্রায়। পুরুষ ও স্ত্রীবাচক শব্দকে 4 ভাগে ভাগ করা হয়। একটা পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। পুরুষবাচক শব্দ যেগুলো খালি পুরুষবাচককে নির্দেশ করে, যেমন ভাই, বাবা, চাচা, খালু ইত্যাদি। স্ত্রীবাচক শব্দ যেগুলো খালি মহিলাকে নির্দেশ করে, যেমন বোন, ভাবি, দিদি, দৌদি, চাচি, খালা, মামা, নানি, জেঠি যা আছে, বালিকা, বগ্নাবাচক যা আছে। আর কিবলিঙ্গ এরা হচ্ছে অপ্রাণীবাচক বস্তুবাচক জিনিস, যেমন ঘর, চেয়ার, টেবিল, পানি, বই, দুধ ইত্যাদি ইত্যাদি। আর উভয়বাচক যেগুলো স্ত্রীবাচকও বোঝায় এবার পুরুষবাচকও বোঝায়, যেমন হচ্ছে কি মানুষ, জনতা, গুরুজন, সন্তান, শিশু, গরু, হাতি, পাখি ইত্যাদি। এগুলো পুরুষও বোঝাবি, মানুষও বোঝাবি। আচ্ছা, নিত্য পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, কোনো কোনো শব্দ আছে যে খালি শুধুমাত্র পুরুষবাচক শব্দ হয়, এগুলো কোনো মেয়েবাচক শব্দ মানে স্ত্রীবাচক শব্দ হয় না। বা কিছু কিছু শব্দ আছে শুধুমাত্র স্ত্রীবাচক শব্দ হয় কিন্তু পুরুষবাচক শব্দ হয় না। তো নিত্য স্ত্রীবাচক শব্দ যে শব্দে স্ত্রীবাচক শব্দ হয় না তাকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন রাষ্ট্রপতি, বিপত্নিক, কৃতদার, অকৃতদার, কবিরাজ, কুস্তিগির, পুরোহিত, কোটিপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ঢাকি, ঢোলি, চৌকিদার, দাফাদার, পুলিশ, সিপাহী ইত্যাদি। এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। এগুলো শব্দের কোনো দিনই স্ত্রীবাচক শব্দ হয় না। নিত্য স্ত্রীবাচক শব্দ, বাংলা ভাষার বেশ কিছু শব্দ আছে যেগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়। এই নিত্য স্ত্রীবাচক শব্দ খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় প্রায় একটা নিত্য স্ত্রীবাচক শব্দ দেয়। এগুলোর মধ্যে একটা পড়লে অবশ্যই কমন পাওয়া সম্ভব। এই নিত্য স্ত্রীবাচক শব্দের এগুলো কোনো পুরুষবাচক শব্দ হয় না। যেমন খুবই একটা গুরুত্বপূর্ণ সধবা, বিধবা, সপত্তিক, এই কটা শব্দ কিন্তু পরীক্ষাতে আসবি। সতীন, বিমাতা, ললনা, অঙ্গনা, সত্তা, এয়, দায়, কুলটা, অর্ধাঙ্গিনী, এগুলোর কোনো স্ত্রীবাচক শব্দ হয়, পুরুষবাচক শব্দ হয় না। আবার বলি, সধবা, বিধবা, সপত্নিক, সতীন, বিমাতা, ললনা, অঙ্গনা, সন্তা, এয়, দায়, কুলটা, অর্ধাঙ্গিনী, অসূর্য স্পর্শা শব্দ হিসেবে অক্ষরণীয়, লক্ষ্মী, ডাইনি, গর্ভিণী ইত্যাদি। এগুলো শব্দের কোনো পুরুষবাচক শব্দ নাই। আর এই শব্দ থেকে প্রত্যেক বছর পরীক্ষাতে আসবি। আচ্ছা, নিচের কোনটি নিত্য স্ত্রীলিঙ্গ? অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ হচ্ছে কি সতীন। সতীন হচ্ছে নিত্য একটা স্ত্রীলিঙ্গ শব্দ। তারপরে আসে নিচের কোনটি স্ত্রীলিঙ্গ শব্দের পুরুষবাচক শব্দ নেয়। এখন নিচের কোনটি স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক শব্দ? এর মধ্যে কুলটার কোনো পুরুষবাচক কিন্তু শব্দ আছে? কুলটার কোনো পুরুষবাচক শব্দ নাই। কুলটার কোনো পুরুষবাচক শব্দ নাই, কারণ এই কারণে দেখে আসলাম কুলটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, এরই কোনো পুরুষবাচক শব্দ নাই। তারপর নিচের কোন শব্দটি পুরুষবাচক শব্দ নেয়? ডাইনি দেখে বলছে ডাইনির কোনো পুরুষবাচক শব্দ হয় না, একের নাম ডাইনি।
অরক্ষিণা শব্দের পুরুষবাচক শব্দ কোনটি? অরক্ষিণার কোনো পুরুষবাচক শব্দ নাই। কিছুক্ষণ আগে দেখে আসলো অরক্ষিণার কোনো পুরুষবাচক শব্দ হয় না। তার উত্তর হবে কি? কোনোটি নয়। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক হচ্ছে সপত্নী। এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এটা হচ্ছে সতীন। সতীন হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। নিচের কোনটি পুরুষবাচক নিচের কোনটি পুরুষবাচক রূপ নেই? এটা হচ্ছে বেহান, কুলটা। কুলটার কোনো পুরুষবাচক রূপ নেই। আচ্ছা, বিধবা শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? কে রে ভাই, বিধবা শব্দের কোনো বিপরীত লিঙ্গ হয়? বিধবাতে একটা নিত্য স্ত্রীবাচক শব্দ, এর কিন্তু বিপরীত লিঙ্গ নেই। বিপরীত লিঙ্গ নেই। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না হচ্ছে সাহেব, সঙ্গী, 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 সঙ্গী এর লিঙ্গান্তর হয় না। সঙ্গী লিঙ্গান্তর হয় না। 9 ঘ কবিরাজের লিঙ্গান্তর হয় না। কবিরাজের কি হয় না? লিঙ্গান্তর হয় না। কোনো কবিরাজে কিছুক্ষণ আগে পড়ে আসলো, কবিরাজের কোনো লিঙ্গান্তর নেই। আচ্ছা, সঙ্গী সাথী লিঙ্গান্তর আছে। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এখানে নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সপত্নীক একটা নিত্য স্ত্রীবাচক শব্দ, সতীন একটা নিত্য স্ত্রীবাচক শব্দ। এই দুটোই তো নিত্য স্ত্রীবাচক শব্দ। বিপত্নীক তো লয়। আচ্ছা, পুরুষ ও স্ত্রীবাচক শব্দের রূপান্তর। পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক বা স্ত্রীবাচক শব্দকে পুরুষবাচক শব্দে রূপান্তর করাকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের রূপান্তর বলে। যেমন স্বামী একটি পুরুষবাচক শব্দ, এর বিপরীত শব্দের বিপরীতে আছে স্ত্রীবাচক শব্দ হচ্ছে স্ত্রী। স্বামী এর বিপরীত শব্দ হচ্ছে কি? স্ত্রী। তেমন ছেলে, মেয়ে, নানা, নানি, সুখ, শাড়ি ইত্যাদি। এরকম এই রূপান্তর নিম্নলিখিত প্রক্রিয়া করা হয়। পৃথক শব্দ ব্যবহার করে পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তন করা যায়। যেমন সুখ, শাড়ি। খুবই গুরুত্বপূর্ণ। এই সুখ, শাড়ি কিন্তু পরীক্ষাতে আসবি। কারণ পরীক্ষা সবসময় ব্যতিক্রম দেয়। পরীক্ষা কোনোদিন কি দেয় না? ইজি দেয় না। পরীক্ষা কি দেয়? ব্যতিক্রম দেয়। তার মানে সুখ হচ্ছে কি? শাড়ি, এটা অবশ্যই ব্যতিক্রম। সুখ, শাড়ি কি? ব্যতিক্রম। আর ব্যতিক্রমী পরীক্ষাতে আসবি। সুখ, শাড়ি, জয়াপতি। সুখ, শাড়ি, জয়াপতি। কুল, কামিন। কুল কি? কামিন। সুখ, শাড়ি, জয়াপতি, কুল, কামিন। এগুলো হচ্ছে কি? ব্যতিক্রম। আর ব্যতিক্রম সবসময় পরীক্ষায় আসে। এই সুখের স্ত্রীবাচক শব্দ হচ্ছে শাড়ি, জয়ের স্ত্রীবাচক শব্দ হচ্ছে পতি, কুলের স্ত্রীবাচক শব্দ হচ্ছে কামিন। আর এখানে হচ্ছে কর্তাগিন্নি, এগুলো তো ইজি, সবগুলি পারে। কর্তাগিন্নি, বাদশা বেগম, বাবা মা, বর কনে, দেবরজা, সাহেব বিবি, এগুলো সবগুলি পারে। এগুলো কমন বিষয়। তোমাকে জানা লাগবে সবসময় ব্যতিক্রম জানলে তুমি পরীক্ষায় পারবা, তাছাড়া কিন্তু তুমি পরীক্ষাতে পারবা না। তার মানে কি? সুখ, শাড়ি, ব্যতিক্রম অবশ্যই পরীক্ষাতে আসবি। জয়াপতি, কুলি, আমিন, এগুলো কি আসবি? পরীক্ষাতে আসবি। আচ্ছা, আবার আসি পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় যোগ হয়। কি হয়? প্রত্যয় যোগ হয়। যেমন আছে আ, ই, তারপর হস্যই, দীর্ঘ ই, নি, আনি, ইনি, ইকা ইত্যাদি যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন গুরু, গুরবি। তারপরে বিদ্যান, বিদুষী। খুবই গুরুত্বপূর্ণ। এই বিদ্যান, বিদুষী আসি। বিদ্যান, বিদুষী। সেবক, সেবিকা। বিদ্যান, বিদুষী, সেবক, সেবিকা। আজ, অজ, অজা। মাননীয়, মাননীয়া। এটা কিন্তু পরীক্ষাতে আসে বেশি। মাননীয়, মাননীয়া। শুভ্র, শুদ্রাণী। শুদ্রাণী। খুবই গুরুত্বপূর্ণ একটা। অন্যান্যর মধ্যে আছে মালা, মালিনী, গয়লা, গয়লানি, ধোপা, ধূপিনী, অনাথ, অনাথা, কপত, কপতি, গরিয়ান, গরিয়াসী ইত্যাদি। আচ্ছা, শব্দের পূর্বে বা পরে স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দ ব্যবহার করে স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দের গঠন করা যায়। যেমন হুড়ো বিড়াল, মিনি বিড়াল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এই হুড়ো বিড়ালের বিপরীত শব্দ হচ্ছে মেনি বিড়াল। এটা কিন্তু মাথার মধ্যে একবার ঘামান লাগবে পরীক্ষা খাতা, যদি না জানা যায়। কারণ কেন ভাই, এটা তো কমন জিনিস লয়। হুড়ো বিড়াল, মেনি বিড়াল কমন জিনিস লয়। এড়ে বাছুর, বগনা বাছুর খুবই গুরুত্বপূর্ণ। কর্মী, মহিলা কর্মী। এখানে হুড়ো বিড়াল, মেনি বিড়াল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো। কারণ সবসময় পরীক্ষায় ব্যতিক্রম দেয়। ব্যতিক্রম ছাড়া কিন্তু পরীক্ষায় আসে না। হুড়ো বিড়াল, মেনি বিড়াল, এড়ে বাছুর, বগনা বাছুর, কর্মী, মহিলা কর্মী। রাজপুত্র, রাজকন্যা, এগুলো কমন জিনিস, এগুলো পরীক্ষাতে আসবি না। বন্ধু, বন্ধুপতি, জমিদার, জমিদারপতি, এগুলা কিন্তু কঠিন আছে, আসতে পারে। আচ্ছা, কোনটির শেষে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? কোনটির শেষে? এখানে কিন্তু গয়লা শেষে গয়লানি যোগ করে স্ত্রীবাচক শব্দ করতে হয়। মনোযোগ দাও। গয়লা শেষে
গয়লানি যোগ করে তাহলে কি হচ্ছে গয়লানি, ইনি যোগ করলে হচ্ছে গয়লানি। এখানে গয়লা আছে, এর শেষে প্রত্যয় যোগ করলে হচ্ছে, তাই তো সহজে শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয় গয়লা গয়লানি। কোনটি আপ্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ? এখানে আপ্রত্যয় হচ্ছে প্রথম প্রথমা, তার মানে কি হচ্ছে বালিক তো হয় না রে ভাই, নায়িকা নায়িক তো হয় না, প্রথম প্রথমা। এটা তো এমনি শব্দ, গায়িকা নায়িকা নায়িকা বালিকা এগুলো এমনিতেই তো স্ত্রীবাচক শব্দ। প্রথম একটা শব্দ আছে, নায়িক তো হয় না, নায়িক নায়িকা হয়, তাই নায়ক নায়িকা হয়, নায়িক নায়িকা হয় না তো কোনদিন। আচ্ছা গায়িক গায়িকা তো হয় না, গায়ক গায়িকা হয়। এখানে স্ত্রীবাচক শব্দ আপ্রত্যয় যোগ করে করা লিখছে, এখানে প্রথম প্রথমা আপ্রত্যয় যোগ আছে এটা, তার মানে কি উত্তর হবে কি গ। আচ্ছা ক্ষুদ্রাত্রে খুবই গুরুত্বপূর্ণ, ক্ষুদ্রাত্রে বৃহদার্থে, ক্ষুদ্রার্থে কোন যোগ করা লাগে, বৃহদার্থে কোন যোগ করা লাগে, গুরুত্বপূর্ণ, আসবে কিন্তু পরীক্ষাতে, এগুলো কিন্তু আসে। ওদের সহজগুলো উপরে উপরে দিলে সহজ থাকবে, ওগুলো কিন্তু পরীক্ষাতে আসে না, এগুলোই আসে পরীক্ষায়। স্ত্রীবাচক শব্দ অনেক সময় শব্দের শেষে ইকা, এই যে খুবই গুরুত্বপূর্ণ, ইকা প্রত্যয়, ইকা প্রত্যয় যুক্ত করে ক্ষুদ্রাত্র বোঝায়, কি বোঝায়, ইকা প্রত্যয় শব্দে স্ত্রীবাচক শব্দ শেষে ইকা যুক্ত হয়, কি যুক্ত হয়, ইকা যুক্ত হয়। ইকা যুক্ত হলে ক্ষুদ্রাত্র হয়, কি প্রকাশ করে বাবা, ক্ষুদ্রাত্র প্রকাশ করে। যে সকল শব্দার্থ ক্ষুদ্রাত্র প্রকাশ করে, প্রকাশক হলেও প্রচলিত ধারায় এগুলোকে ক্ষুদ্রাত্র স্ত্রীবাচক বলে, স্ত্রীবাচক শব্দ বলে, তবে এরা প্রকৃত অর্থে স্ত্রীবাচক নয়। যেমন নাটক, নাটিকা, এখানে ইকা প্রত্যয় যুক্ত আছে, কিন্তু নাটিকা ইকা আছে যুক্ত আছে, পুস্তক পুস্তিকা আছে, মালা মালিকা, মালা খুবই গুরুত্বপূর্ণ, এই মালা মালিকা, মালা স্ত্রীবাচক শব্দ, মালা স্ত্রীবাচক শব্দ। এখন এই মালার স্ত্রীবাচক শব্দ যখন পরীক্ষাতে আসবি, মালিকা, আরে ভাই মালিকা তো কোনোদিন কল্পনাই করবো না, ইকা যোগ করার জন্য এই মালা মালিকা কোনদিন কল্পনা করবো, গীতি গীতি গীতিকা এটা ঠিক আছে, মালার সাথে মালিকা হবি এটা কিন্তু কোনদিন মালিনী, মালার সাথে সবসময় পরীক্ষা ভাববো আমরা মালিনী হবি, মালা মালিনী। এখন এই ইকা প্রত্যয় যোগ হয়ে যে মালিকা হচ্ছে, এটা তো ভাববই না, তার মানে কি অবশ্যই আমার কি বলে জানা ব্যতিক্রমে সবসময় পরীক্ষায় আসে। মালা মালিকা মনে থাকে, মালিনী মালিনী কিন্তু লয়, মালা মালি দেখা প্রশ্ন দেখা ভাবো মালা স্ত্রীবাচক শব্দ হচ্ছে মালিনী, ওরে দেখে দেশ পরীক্ষার বাড়িতে এসে দেখবো আরে গোল্লা শেষ, কিছু হবে তখন না, হবে না। মালা মালিকা। বৃহদার্থে অনেক সময় শব্দ শেষে আনি আনি কি প্রত্যয়, আনি প্রত্যয় যুক্ত করে বৃহদার্থ প্রকাশ করা হয়, অনেক সময় আনি প্রত্যয় যুক্ত করে বৃহদার্থ শব্দ প্রকাশ করা হয়। এই সকল শব্দ বৃহদার্থ শব্দ প্রকাশক হলেও প্রচলিত ধারা এগুলোকে বৃহদার্থ স্ত্রীবাচক শব্দ বলে, তবে এরা প্রকৃত অর্থে স্ত্রীবাচক নয়। যেমন অরণ্য, অরণ্যে, অরণ্য, অরণ্য, অরণ্যানি, হিম হিমানি, বন বনানি ইত্যাদি, অরণ্য অরণ্যানি, হিম হিমানি, বন বনানি ইত্যাদি। আচ্ছা এখন আসে অন্যান্য কিছু পুরুষবাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি পরীক্ষাতে আসলে একটা পরীক্ষাতে আমি দেখছি যে কোনটা নিচের কোনটা দুটো করে স্ত্রীবাচক শব্দ আছে, দেখে তো মাথা মতো হ্যাঁ কেন পুরুষবাচক শব্দের আবার দুটো করে স্ত্রীবাচক শব্দ আছে, বিশাল ব্যাপার। তো জানা লাগবি, না জানলে তো অবশ্যই কোনো দিনে পারা যাবে না, জানা লাগবি। দেবর, ননদ, যা, এটা স্ত্রীবাচক, দেবরের বউ ননদ হয়, আবার দেবরের জায়ের যাও কি হয়, ননদ হয়, ননদকেও যা বলা যায়, যাকেও ননদ বলা যায়। আচ্ছা ভাই, বোন, ভাবি, ভাইয়ের বউ, ভাবি, বোন, বৌদি খাওয়া যায়, সমস্যা নাই। বন্ধু, বান্ধবী, বান্ধবী, বন্ধুপতি খাওয়া যায়, বান্ধবী, আর বন্ধুর বৌদুল হয়, বন্ধুপতিও খাওয়া যাচ্ছে, সমস্যা নেই। দাদা, দাদি, বৌদি খাওয়া যায়, দাদার দিদিও খাওয়া যায়, বৌদিও খাওয়া যায়। আচ্ছা শিক্ষার্থী ও শিক্ষাপতি, শিক্ষকপতি মানে মহিলা শিক্ষক আছে, আবার ওই শিক্ষকের আবার কি আছে, বউ আছে। আচ্ছা ননদ, দেবর নন্দাই, ননদের কি হচ্ছে দেবর নন্দাই, এটা যা ননদ যে হলো এই দেবর নন্দাই হবে না, অবশ্যই তো হবে। আচ্ছা ভগ্নী, ভাই, ভগ্নীপতি, ভগ্নীপতিও হয়। আচ্ছা বাংলা ভাষায় প্রচলিত প্রবণতার বাইরে কিছু পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ হতে প্রতি অর্থে, হতে হতে অথবা কি প্রতি অর্থে, যেমন ননদ, নন্দাই, পতি, ভগ্নী, ভগ্নীপতি, হতে ননদ হতে নন্দাই, ভগ্নী হতে পতি, ভগ্নীপতি। আচ্ছা এছাড়াও কি আছে বিদেশি
যে শব্দগুলো আছে এগুলোর পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ আছে। বিদেশগত লিঙ্গবাচক শব্দকে বিদেশি পুরুষবাচক লিঙ্গবাচক শব্দ দ্বারা বলা হয়। বিদেশি শব্দ যেমন হচ্ছে খান, খানম, মোহতারিম, মোহতারিমা, সাহেব, বিবি, মালিক, মালিকা, সুলতান, সুলতানা, মুরুদ, জেনানা, বাদশাহ, বেগম। আচ্ছা, বিশেষ নিয়মে সাহিত্য পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এটা হচ্ছে নেতা, নেত্রী, ধাতা, ধাত্রী, বিশেষ নিয়মকে নায়িকা, কোন, নাটিকা। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? এখানে ইকা, ইকা, ইকা কি অর্থে? ইকা, ইকা আছে অবশ্যই। ইকা থাকলে কি হয়? ক্ষুদ্রার্থে। কিছুক্ষণ আগে পড়ে যাচ্ছি আমরা যে ইকা প্রত্যয় যোগে কি হয়? ক্ষুদ্রার্থে হয়। ইকা প্রত্যয় কি হয়? ক্ষুদ্রার্থে। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে সবই। আচ্ছা, এটা আপনার ভাববো, আমরা সবসময় ভাববো কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুলিনী। এটা কিন্তু পরীক্ষার মাথার যায়, এটাই ভাববে আমার, কিন্তু আসলে কি কুলিনী হবি না। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে কামিন। দেখছা কুঠি যে ভুল হয়। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কি? কামিন। কোনোদিনই ভাই সহজ কোনোদিন আসে না, যেটা ব্যতিক্রম সেটাই আসে। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? পত্নী অবশ্যই দাদি। আয়া, ছাত্রী, সৎমা এলে তো লয়। সৎমা, সৎমা এটা কি না, তার মানে দাদি হচ্ছে কি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ। নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? যেগুলোর কোনো স্ত্রীবাচক শব্দই নাই, সেটা হচ্ছে ভাসুর, বেয়াই, ঠাকুর, এগুলো তো স্ত্রীবাচক শব্দ আছে, তাহলে ত্রৈন। আচ্ছা, মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? এটি যেমন খেল হয়ে গেছে। মালা কিছুক্ষণ আগে পড়ে আসনো, মালা শব্দ অবশ্যই আমরা কি মালিনী কমো? না না, মালিনী কোনোদিনই কমো না। কমো কি? মালি, ইকা, ইকা প্রত্যেক যুগ আছে। এই যে মালা, মালিকা, এই যে আমরা পড়ে আসনো মালা, মালিকা। বিদ্যানের সঠিক স্ত্রীবাচক? বিদ্যান, বিদুষী। বানান দেখো ভাই, এই বিদুষী কিন্তু লয়, এই বিদুষী লয়, এই বিদুষী। বিদ্যান, বিদুষী। মনোযোগ দেখবা কোন বিদুষী আসে। নিচের কোনটি কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে? এই জায়গাত খেলা। কোন জায়গাত? এই জায়গাত। নন্দায়, নন্দায় দুটি স্ত্রীবাচক শব্দ আছে। নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে? অবশ্যই নন্দায় দুটি স্ত্রীবাচক শব্দ আছে। আচ্ছা, সমিতি কোন লিঙ্গ? এই সমিতি কোন লিঙ্গ আছে? এই উভয় লিঙ্গ, পুরুষ লিঙ্গ কবার মানে পুরুষ মহিলা, বস্তুবাচক অবস্তুবাচক লয়, তার মানে কি দেখি কি লিঙ্গ? মাননীয়, মাননীয় শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কিছুক্ষণ আগে দেখে আসলাম মাননীয়া, ইয়া। মাননীয় শব্দের স্ত্রীবাচক শব্দ কি? মাননীয়। কোন পুরুষবাচক নারীবাচক শব্দ যেটা অশুদ্ধ? এখানে অশুদ্ধ ভাই বোন, এরা কিন্তু পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ রে। ভাই বোনাই, ভাই বোন হবে, বোনাই কোন দিন হয়? হয় না। আচ্ছা, নিচের কোনটি পুরুষবাচক শব্দ? নিচের কোনটি পুরুষবাচক শব্দ? খালি পুরুষবাচক শব্দ আলবি সংখ্যি। নিচের কোনটি কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? পুরুষ, ননদের পুরুষবাচক দুটি স্ত্রীবাচক শব্দ আছে। আচ্ছা, যাই হোক, এখন আসি বাক্য সংগঠন। খুবই দ্রুতর্ম, কারণ এগুলো একবার পড়ে যাচ্ছি, অত বেশি পড়ার কোনো ইয়ে নাই, কোনো কিছু নাই। জাস্ট খালি ঝাটপট ধরবো আর পড়বো, ধরবো আর পড়বো। আকাশে বেড়ায় যে খেতো পায়ে হেঁটে গমন করে না যে পগ্ন, এটা খুবই গুরুত্ব। পায়ে হেঁটে গমন করে না যে পগ্ন, পগ্ন। আচ্ছা, গমন করতে পারে যে জঙ্গম, গমন করে না যে নখ, জলে চলে যে জলচর, লাফিয়ে চলে যা প্লবক। এখানে দেখো লাফিয়ে চলে হচ্ছে প্লবক। কে লাফিয়ে চলে? প্লবক বা তুরক। লাফিয়ে চলে যা প্লবক। আর পায়ে হেঁটে গমন করে যে পগ্ন, পগ্ন। পায়ে হেঁটে গমন করলে পগ্ন হয়, লাফিয়ে চলে চলে তারপরে প্লবক হয়। শবদ্ধ গ্রমের যিনি সর্বঙ্গ, বাহুতে ভর করে চলে যে ভুজক। বিহায়সে গমন করে যা বিহং, বগে ভর করে যে রং, অগ্রসর হয়ে অভ্যর্থনা। প্রত্যক গমন, পায়ে হেঁটে গমন করে যে কিছুক্ষণ আগে দেশ না প্লবক। পায়ে হেঁটে গমন করলে কি হয় বিদায়? প্লবক হবি না, পগ্ন, পগ্ন। পায়ে হেঁটে গমন করলে কি হয়? পগ্ন হয়। আচ্ছা, এক কথায় প্রশ্ন, যা লাফিয়ে চলে প্লবক, লাভ দিয়ে যাবি প্লবক। কে? প্লবক যায় লাভ দিয়ে। আচ্ছা, খাদ্য পানীয় বিষয় বাক্য সংগঠন। খাবার যোগ্য খাদ্য চুষে খেতে হয় চস্য, পৃথিবী খেতে হয় যা চর্ব, মধু পান করে যে মধু পান করার যোগ্য পেয়, চেটে খেতে হয় যা লেহ, পা দিয়ে পান করে যে পাদব। আচ্ছা, আরো কিছু বলছে ঈশ্বর আমিষ গন্ধ যার আষ্টে। ঈশ্বর আমিষ আমরা কই না যে এটা আষ্টে লাগা, আষ্টে আষ্টে লাগিতে পারে, তার মানে কি ওটা ঈশ্বর আমিষ গন্ধ, তার মানে কি আসে। ঈশ্বর কম্পিত, আকম্পিত। ঈশ্বর পশু বর্ণ কয়লা, ঈশ্বর পাণ্ডবর্ণ ধূসর। ঘর্ষণ বা প্রেষণ যার সুগন্ধ গড় পরিমল। আরো শত্রুকে দমন যে অরিনন্দম, শত্রুকে দমন করে যে অরিনন্দম, শত্রুকে বিড়া দেয় যে পরন্তম, শত্রুকে হনন করে যে শত্রুঘ্ন। আচ্ছা, এখন আসি একই সময়ে
যুগপৎ একই সময় বর্তমান সমসাময়িক এক গুরুত্বপূর্ণ। একই সময় সমসাময়িক মানে কি? একই সময় বর্তমান সমসাময়িক গুরুত্বপূর্ণ। একবার ফল দিয়ে যে গাছ মারা যায় ঔষধি গাছ সবসময় একবার ফল দিয়ে কি যায়? মারা যায়। এক মায়ের সন্তান যারা সহোদর এক হাতে আরম্ভ করে একাধিক ক্রমে, এক হতে আরম্ভ করে খুবই গুরুত্বপূর্ণ। এক হতে আরম্ভ করে কি? একাধিক ক্রমে। একই সময়ে বর্তমান সমসাময়িক, কিছুক্ষণ আগে পড়ে আসলো একই সময়ে বর্তমান কি? সমসাময়িক। এক কথায় প্রশ্ন, অনেকের মধ্যে একজন অন্যতম দেখে বোঝাচ্ছে। এক থেকে শুরু করে একাধিক ক্রমে, এক থেকে শুরু করে কি? একাধিক ক্রমে। আবার আসে জল দেয় জলজ, যা জল ধান করে জলধি, যা জন্মে জন্মে জলজ, জলে জন্মে যা জলজ, যা জল দেয় জলজ, যা জলে ধারণ করে জলধি। আচ্ছা, অপরের ধন পরস্পর, পরের অন্ন বাঁচে যে পরান্নজীবী, পরকে আশ্রয় করে বাঁচে পরজীবী, পরকে প্রতিপালন করে যে পরভৃত, অপরকে আশ্রয় করে যে পরাশ্রী, অপরের বাগদত্তা বা স্ত্রী ছিল অন্ন পূর্বা, পরের দ্বারা প্রতিপালিত পরভূত, নিজের দ্বারা অর্জিত সোপার্জিত। পরকে প্রতিপালন করে যে এক কথা কি বলে? পরভূত। পরকে প্রতিপালন করে কে? পরভূত। আচ্ছা, অন্যান্য গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন, অশ্ব, রথ, হস্তি ও পদাতিক সৈন্যের সমষ্টিকে চতুরঙ্গ বলে। অশ্ব, রথ, হস্তি ও পদাতিক সৈন্যের সমষ্টিকে বলা হয় চতুরঙ্গ। অকালে যাকে জাগরণ করা হয় অকাল বোধন। অকালে যাকে জাগরণ করা হয় অকাল বোধন। অধ্যয়ন করা হয়েছে যা অধীত, অধ্যয়ন করা যা হয়েছে অধীত, অন্যের ভাষায় রূপান্তরিত অনুদিত। অনায়াসে লাভ করা যায় যা অনায়াস লভ্য, অবশ্যই ঘটবে যা অবশ্যভাম্বী। অবক্ষয় জলে নেমে স্নান, অবগাহন, আয়নার প্রতিফলন রূপ প্রতিবিম্ব, চক্রের প্রান্তভাগ চক্রাধার, নষ্ট হওয়ার স্বভাব যা নশ্বর, দীপ্তি পাচ্ছে যা দীপ্যমান, খুবই গুরুত্বপূর্ণ। নশ্বর আর খুবই দীপ্তি পাচ্ছে যা দীপ্যমান, এটা খুবই গুরুত্বপূর্ণ। দুইয়ের মধ্যে একটি হলো অন্যতম, দেখা যাচ্ছে এমন, দৃশ্যমান, পূর্ণিমা চাঁদ, রাখা, বিশ্বজনে হিতকর, বিশ্বজননী। বলা হয়েছে যা উক্ত, বলা হবে যা বক্ত, ভবিষ্যতে ঘটবে যা ভবিষ্যতব্য। মুষ্টির দ্বারা পরিমাণযোগ্য, মুষ্টিমেয়, বপন করতে হয়েছে যা উক্ত, দেরিতে বা বিলম্বে হয় নাবি। অনেকের মধ্যে এক অন্যতম, অপসারণ করা হচ্ছে যাকে অপসীয়মান, অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা, প্রতিভা, চোখের কোণ, অপাঙ্গ, শিরসে নয় যা নশ্বর, জল দেয় যা জলজ, জানা উচিত জাতব্য, দেবতা থেকে উৎপন্ন, অধিদৈবিক, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, পানিতে ডুব দিয়ে গোসল, অবগাহন, পুরুষের কর্ণভূষণ, বীরবৌল, বালকের মধ্যে যা সুলভ, বাল্য সুলভ, বিলুপ্তি হচ্ছে যা বিলীয়মান, বিনা যত্নে উৎপন্ন হয়েছে যা অযত্ন সম্ভব, বিনা যত্নে লাভ করে হয়েছে যা অযত্ন লব্ধ। লয়প্রাপ্ত হয়েছে যা লীন, সকলের দ্বারা অনুষ্ঠিত, সার্বজনীন, সব সময়ে পড়ার উপযোগী, অটো পড়ে হয়তো হবে সমভাব্য, যা দীপ্তি পাচ্ছে দীপ্যমান, একথায় প্রকাশ করানো যা অবশ্যই ঘটবে অবশ্যভাম্বী, একথায় প্রকাশ করানো অন্য ভাষায় রূপান্তরিত, অনুচিকিৎসা, যা বোপন করা হয়েছে লুপ্ত, যা বোপন করা হয়েছে কি বলা হয়? উক্ত, যা বোপন করা হয়েছে কি বলা হয়? উক্ত, যা বোপন করা হয়েছে তাকে বলা হয় উক্ত, উক্ত। নিচের যে বাক্য সংকোচনটি অশুদ্ধ, জিদে শুদ্ধ লয়, সেটা হচ্ছে কি? অশুদ্ধ। এটা হচ্ছে নিচে যে বাস বাঙ্গুলি শব্দ, আকাশ বা পৃথিবী, ক্রন্দসী, অতি উচ্চ করাসী, দৃপ্ত হাসি, মাথা পর্যন্ত আপাতবস্নক, অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা, প্রতিভা হয় না বাবা, এটা প্রতিভা হয় না, এটা হচ্ছে কি? অশুদ্ধ, ভুল। বিশ্বজনের হিতকর, এক কথা কি হবে? বিশ্বজননী। এক কথা প্রশ্ন, জানা উচিত, জ্ঞাতব্য। অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে? অকালে যাকে জাগরণ করা হয় এক কথায় তাকে বলা হয় অকাল বোধন। নষ্ট হবার স্বভাব যা এক কথা হবে নশ্বর, মানে সেই বাগধারা বা বাগবিধি। জমের ভুল মরণ হয়, যার মরণ হয় না, রাজা উজির মারা, লম্বা চড়া কথা বলা, রামগরুড়ের থানা, গোমরা মুখ লোক, রুই কাতলা সম্মানিত ব্যক্তি, মানে রুই কাতলা মানে সম্মানিত ব্যক্তি, লক্কা পায়রা মানে ফুলবাবু, লক্কা পায়রা মানে কি? ফুলবাবু, লেফাফা দুরন্ত, ঠাক বাজায় রাখা, যক্ষের ধন, কৃপণের ধন, রাবণের চিতা, চিরন শান্তি, রাহুর দশা, দুর্দিন, লন্ডফন্ড, টুল কালাম, লেজে খেলা, ছলনা, লেফাফা দুরুস্ত, ঠাক বজায় রাখা, চির অশান্তি, রাবণের চিতা, খুবই গুরুত্বপূর্ণ।
এখন যে কটা পড়বো এটা খুব মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো পরীক্ষাতে আসবি। এই কটার থেকে একটা অবশ্যই কমন পাওয়া যাবে, এই বাগধারার থেকে একটা কমন পাওয়া যাবে, আমি শিওর। না আসলে আমি দিয়ে আসবো পরীক্ষার যে, কারণ এই কটা যে এত গুরুত্বপূর্ণ ভাই, এই কটা আমি কীভাবে গুরুত্বপূর্ণ আপনারা নিজেরা বুঝতে পারবেন। এই কটা ছাড়া কোনো পরীক্ষায় আসেই না। তার মানে এই কটাতে পরীক্ষায় আসবে। শকুনি মামা কুচক্রি মামা অনেকবার এসেছে। এই শকুনি মামা কুচক্রি লোক প্রত্যেকবার প্রায় পরীক্ষা, প্রত্যেক বছরে 2, 3, 4, 5টা পরীক্ষা কিন্তু আসেই। আপনারা দেখবেন সালে কোশ্চেন বার করে দেখবেন যে শকুনি মামা আসতে গেছেন, আবার আসবে, যেহেতু আসে আবার আসবে। শাখের করাত উভয় সংকট, মানে এদিকে যেতেও কাটবে ওদিকে যেতে কাটবে, দুই দিকে কাটবে। শিখেই তোলা মুলতবি রাখা খুবই গুরুত্বপূর্ণ। শিখেই তোলা মানে মুলতবি রাখা। শীতের সংক্রান্তি, আসন্ন বিপদ, সপ্তকাণ্ডা নামে বৃহৎ বিষয়, সফর রাজি করা, প্রভাব খাটানোর চেষ্টা, সাপের 5 পা দেখা, দর্প বা অহংকার। কেউ সাপের 5 পা দেখায় তো অহংকার করেছে বা দর্প করেছে। সোনাই সোহাগা, মণিকাঞ্চন যোগ, হাত কামড়ানো, আফসোস করা, হাত কামড়াচ্ছে মানে কি আফসোস করে লাভ আছে? তোমার হাত থেকে চাকরি চলে গেছে, আফসোস করে লাভ আছে? হাত কামড়ালে তুমি চাকরি পাবা না। ভিডিওটা সম্পূর্ণ দেখো, চাকরি পাবা। হাত কামড়ানো, আফসোস করা, হাত টানা, চুরির অভ্যাস, হাত ধুয়ে বসা, সম্পর্ক ছেদ করা, হাতের 5 পা দেখা, অহংকার বোধ করা। হাতের 5 পা দেখা মানে কি অহংকার বোধ করে? তুমি জীবনে কোনোদিন শুনছো হাতের 5 পা মানে তো হাতের 5 পা দেখা মরে কি করেছে? অহংকার করেছে। হাত জোড়ানো, মা হাড় জুড়ে গেছে, উনি আর বাঁচা থাকে, মারা গেছে। হাড়ে বাতাস লাগা, স্বস্তি পাওয়া, শরতের শিশির, সুসময়ের বন্ধু, সাপে বর ও নিষ্ঠে ইষ্ট লাভ, শিবরাত্রির সলতে মানে একমাত্র সন্তানকে অবশ্যই শিবরাত্রিকে বলা হয় সলতে বলা হয়। শ্রীঘরকে জেলখানা বলা হয়। সখ্যাত সলিল, নিজেই বিপদ ডেকে আনা, নিজে যে বিপদ ডেকে আনে তাকে বলা হয় সখ্যাত সলিল। সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক, সাপে নেউলে, শত্রুতা, শখের পায়রা, সুসময়ের বন্ধু। সুখের পায়রা বলতে তোমার সুসময়ের বন্ধুই থাকে, সুখের পায়রা, শরতের শিশির, এগুলো হচ্ছে কি সুসময়ের বন্ধু। হস্তি মূর্খ মানে নিরেট মূর্খ, যার কোনো জ্ঞান অক্ষর জ্ঞানই নাই তাকে বলা হয় নিরেট মূর্খ। হাত জোড়া থাকা, কর্মব্যস্ত থাকা, যার হাত জোড়া থাকে তার অবশ্যই কি থাকে? কর্মব্যস্ত থাকে। হাতে দুর্ভাগ যেন মানে আলসেমির লক্ষণ, হাতে দুর্ভাগ ভাই কাজ কাম কিচ্ছু করে না, হাতে কি হয়েছে? দুর্ভাগ হয়ে গেছে, তার মানে কি খুবই আলসে একটা লোক। হাতে 5 পা, শেষ সম্বল, হাতের 5 মানে কি শেষ সম্বল, হাতের 5 লোকেই আছে, আর কোনো কিছু আর নাই, তার মানে কি হাত ভারী মানে কৃপণ লোক, হাড় হাওয়া দে, হতভাগ্য লোক। আচ্ছা শকুনি মামা কিছুক্ষণ আগে বলেছি, চুপ কুচক্রি মানা, অনিষ্ট করতে গিয়ে ভালো করে দেওয়া, তাকে বলা হয় বাবা, তাকে বলা হয় কপাল ফেরা। যখন অনিষ্ট কর্ম ভালো কিছু হয় তখন কি হয়? কপাল ফিরে যায়। শখের করা, দুই দিকে বিপদ, উভয় সংকট, উভয় কি সংকট, এদিকে যেতেও কাটে ওদিকে যেতেও কাটে। শখের কর খালি কাটপি। শ্রীঘর জেলখানা, শ্রীঘর কি সাপে নেউলে, শত্রুতা ভাই শত্রুতা, হাতের 5 শেষ সম্বল, সাপের 5 দেখা, দর্প, এই যে কি করে আসনো, সাপের 5 পা দেখা, অহংকার বা দর্প। সাপের 5 পা কোনদিন দেখেছি আমরা? দেখেছি? অহংকার। হাড় জোড়ানো মারা যাওয়া রে বাবা, হাড় জোড়ানো মানে কি মারা যাওয়া। হাত কামড়ানো, আফসোস করা, আফসোস করে লাভ আছে? চাকরি পাই না, আফসোস করে লাভ আছে? পড়া লাগবে বললেই চাকরি বাঁচবে। হাড় জোড়ানো, হাত জোড়া থাকা, অবশ্যই এই লোক হাত জোড়া থাকলে সবসময় কর্মব্যস্ত থাকবে। হাড় আবাদে, হতভাগ্য, হাড় আবাদে কি হতভাগ্য, আর খালি মনে করল হাড় আবাদে মনে খালি খাই শেষ করে ফেলে দিল। আচ্ছা শিখেই তোলা বাগদানটির অর্থ হচ্ছে কি? মুলতবি রাখা। কিছুক্ষণ আগে ঘুরে আসলো, শিখেই তোলা সমাজ কি? মুলতবি রাখা। এখন আছি সমার্থক শব্দ। রাজার শব্দ হচ্ছে নরেন্দ্র, নরপতি, নিপতি, বাদশাহ, ভূপতি প্রভৃতি। রাজা শব্দের সমার্থক শব্দ হচ্ছে নরেন্দ্র, নরপতি, নিপতি, বাদশাহ, ভূপতি প্রভৃতি। রাজা শব্দে এগুলো এখন দেখি কোন পরীক্ষাতে এসেছিল? বাংলাদেশ ব্যাংক এডিট কিন্তু এটা ছিল, কারণ কি আবার আসবি। তারপর আবার ছিল পুবালি ব্যাংক লিমিটেড, সিনিয়র অফিসার হতে ছিল। তার মানে কি এগুলো যেহেতু পরীক্ষাতে আসে আবার আসবি, পড়লেই কমন পাওয়া যাবে। ধৈর্য ধরে খালি কি করা লাগবে? পড়া লাগবে। রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি? কিছুক্ষণ আগে পড়ে আসবো ভাই। রাজা নরেন্দ্র মোদী ভারতে। নরেন্দ্র মানে কি? রাজা। নরেন্দ্র মোদী রাজা হয় না? রাজা হয়েছে না, নরেন্দ্র মোদী ভারতের নরেন্দ্র মোদী। রাত হচ্ছে রাত্রি, ক্ষণদা, ত্রিজামা, নিশা, নিশিতিনী, বিভাবরী, যামিনী, রাত্রি, রজনী, সর্বরী প্রভৃতি। তাহলে আবার পড়ি। রাত্রি
ক্ষণদা ত্রিজামার নিশি নিশা নিশিতিনি বিভাবরী যামিনী রাত্রি রজনী সরবরী প্রভৃতি এগুলো হচ্ছে রাত শব্দে সমার্থক শব্দ। এখন আসি শরীর অঙ্গ অবয় কায় কালে বর গা গোত্র তনু দেহ বিগ্রহ প্রভৃতি। তাহলে শরীর শব্দ সমার্থক শব্দ হচ্ছে অঙ্গ অবয় কাল কলে বর গা গোত্র তনু দেহ বিগ্রহ প্রভৃতি। সাপ হচ্ছে ওই সর্প ওহি 80-20 সর্প ওহি 80-20 উরহ নাগিনী নাগ ফণিক ফণাধর বিষধর বায়ুভোগ ভোজং ভোজক ভোজঙ্গম সরীসৃপ প্রভৃতি। তারপরে এই সাপ শব্দের সবচেয়ে যেটা বেশি আসে সেটা হচ্ছে সর্প আর ওহি। সর্প আর ওহি 80-20 এগুলো কিন্তু বেশি পরীক্ষায় দেখা যায়। পরীক্ষাতে আসছে কিন্তু ওহি সর্প সাপ এগুলো বেশি দেখা যায়। ওহি শব্দ সবসময় দেখে মানুষ ওই শব্দ মানে ওই মানে আগুন রে ওই এই ওই মানে সেই হইলে ভাই এই ওই মানে কি সাপ। এটা হচ্ছে কম্বিনেট ব্যাংক 7 জেনারেল অফিসার জেনারেল এসেছিল 2022 সালে। ওই শব্দের সমার্থক শব্দ কোনটি? কম্বিনেট অফিসার কম্পিউটার এসেছে কত 23 সালে আসছিল। সাপ ওই শব্দ হচ্ছে কি সাত স্ত্রী। জয়া পত্নী বধূ বিবি বেগম ভারতের সহধর্মিণী প্রভৃতি এগুলো হচ্ছে কি স্ত্রী শব্দের সমার্থক শব্দ। জয়া পত্নী বধূ বিবি বেগম ভারতের সহধর্মিণী প্রভৃতি। স্বর্ণ কঙ্কন কাঞ্চন সুবর্ণ সোনা হরিণ্য হিরণ হেম প্রভৃতি। স্বর্গ আম্রাবতী ইন্দ্রালয় জান্নাত ত্রিদশালয় দেবলোক দুলোক দিব্যলোক বেহেস্ত সুরলোক প্রভৃতি। এটা হচ্ছে স্বর্গ এর সমার্থক শব্দ। আম্রাবতী ইন্দ্রালয় জান্নাত ত্রিদশালয় দেবলোক দুলোক দিব্যলোক বেহেস্ত সুরলোক প্রভৃতি। সবচেয়ে যেটা আছে সমুদ্র। আচ্ছা এই সমুদ্রের মেলাগুলো সমার্থক শব্দ আছে সেটা হচ্ছে সাগর অম্বদি অর্ণব জলনিধি জলধি তয়োধি দরিয়া পায়নিধি পাথার শব্দটা বেশি পরে আর পরীক্ষাতে আসে। এই পাথার মানে সমুদ্র। আবার বলি আমরা সাগর অম্বদি অর্ণব জলনিধি জলধি তয়োধি দরিয়া পায়নিধি পাথার পারাবার বরুণ বারিধি বারিন্দ্র বারিনিধি বারিশ সমুদ্র সিন্ধু রত্নাকর প্রভৃতি। এর কার সমার্থক শব্দ ভাই? এগুলো হচ্ছে কার? সমুদ্র সমার্থক শব্দ। আবার বলি সাগর অম্বধি অর্ণব জলনিধি জলধি তয়োধি দরিয়া পয়নিধি পাথার পারাবার বরুণ বারিধি বারিন্দ্র বারিনিধি বারিশ সমুদ্র সিন্ধু রত্নাকর প্রভৃতি কার সমার্থক শব্দ ভাই? এগুলো হচ্ছে সমুদ্র সমার্থক শব্দ। এই সমুদ্র শব্দটা তো প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে আবার আসবে। একবার যখন এসেছে কত সালে আসছে ভাই? এই সমুদ্র শব্দ কত সালে আসছে? জনতা ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সোনালী ব্যাংক লিমিটেড অফিসার। একটা প্রশ্ন, এই সমুদ্র খালি একটাই সমুদ্রের শব্দ থেকে কতবার আসছে? দেখা যাচ্ছে পাথার। সমুদ্র শব্দ কি? পাথার। সমুদ্র শব্দের সমার্থক শব্দ 9 কোটি। সমুদ্র শব্দ দেখাচ্ছি সাগর, প্রথমে দেখেন সমুদ্র সাগর পারাবার অর্ণব, 9 আছে স্রোতসিন্ধিনী। কি স্রোতসিন্ধিনী নয়, নীলগঞ্জ সমুদ্র শব্দের সমার্থক শব্দ 9, রত্নাকর জলধি অর্ণব সমুদ্র শব্দ, আর সমুদ্র শব্দ 9 হচ্ছে প্রবাহিনী। আচ্ছা অর্ণব আর হিল্লোল আসছিল কত? BDBL সিনিয়র অফিসার 2017 সালে ছিল। অর্ণব হিল্লোল শব্দের সমার্থক শব্দ হচ্ছে পয়োধি আর তরঙ্গ। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ণব। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? অর্ণব। কারণ রণদি কলত্র আপল্লব এগুলো কিন্তু সমুদ্র শব্দ বর্ণতে পড়ে না। অর্ণব হচ্ছে এক সাধারণ শব্দ। সমুদ্র শব্দের শব্দ কোনটি? জলধি। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা আছে সূর্য। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক অরুণ আদিত্য কিরণমালা তপন দিনবতী দিনমণি দীননাথ দিবাকর দিবাসু পশন বাল্কি ভানু ভাস্কর মিত্র মিহির সবিতা বিবাসু প্রভৃতি। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? অর্ক অরুণ আদিত্য কিরণমালা তপন দিনপতি দিনমণি দীননাথ দিবাকর দিবাসু প্রশান বাল্কি ভানু ভাস্কর মিত্র মিহির সবিতা বিবাসু প্রভৃতি। আবার বলি অর্ক অরুণ্য আদিত্য কিরণমালী। আমরা আগে দেখেছিলাম একটা কিরণমালা, এখনো আছে কি না জানি না, তবে কিরণমালার সাথে এই সূর্য সম্পর্ক আছে। তপন দিনপতি দিনমণি দীননাথ দিবাকর দিবাসু পোষণ ভালকি ভানু ভাস্কর মিত্র মিহির সবিতা বিবাসু এগুলো হচ্ছে সূর্য শব্দের সমার্থক শব্দ। এখন আসি এগুলো ব্যঙ্গ সূর্য নিয়ে ব্যঙ্গ পরীক্ষায় কি কি আসছিল সেগুলো সম্পর্কে ভালো জানি। সূর্য শব্দের প্রতি শব্দ কোনটি? সবিতা। কিন্তু নয় বলেছে ভাই সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? সবিতা। আচ্ছা
কোনটি ভানু শব্দের ভানু এর প্রতিশব্দ নয়? শশী। ভানু এর প্রতিশব্দ নয় কি? শশী। সূর্যের সমার্থক শব্দ কোনটি? আদিত্য। সূর্যের প্রধান শব্দ আদিত্য। কোনটি সূর্যের সমার্থক শব্দ নয়? বিবাসু। সূর্যের সহায়ক শব্দ নয় হচ্ছে কি? বিবাসু। সূর্য এর প্রতিশব্দ কোনটি? হিমকর। সূর্য এর প্রতিশব্দ হচ্ছে হিমকর। আমার এসএমএস হচ্ছে খুব তাড়াতাড়ি পড়া লিখবি। কোনটি প্রতিশব্দ নয়? সুর। প্রতিশব্দ নয় হচ্ছে কি? সূর্য। সূর্যের সমার্থক শব্দ কোনগুলো? এটা হচ্ছে তপন আর প্রসন। সূর্যের প্রতিশব্দ কোনটি? আদিত্য। সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য। সূর্যের শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সুধাকর। আচ্ছা, নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? সবিতা। এখন হচ্ছে হাত, কর, প্রাণী, বাহু, ভুজ, হস্ত প্রভৃতি। হাতি এর হচ্ছে ঐরাবত। হাতি শব্দের শব্দ হচ্ছে ঐরাবত, করি, কুঞ্জ, হাতি, গঞ্জ, দন্তি, দ্বীপ, দৌরাত, দ্বিরথ, নাগ, ভারত, মাতঙ্গ। হস্তি শব্দ হচ্ছে কুঞ্জ। কুঞ্জ মানে কি? হাতি। আচ্ছা, আজকে আমাদের উপসর্গ পড়ার কথা আসলো, তো উপসর্গ যেহেতু আজকে আমাদের শেষ হবে না, অনেক টাইম হয়ে যাচ্ছে, তো আজকে আর উপসর্গ নিয়ে আলোচনা করব না। পরবর্তীতে অবশ্যই উপসর্গ নিয়ে আলোচনা করবো, উপসর্গ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই। যারা কষ্ট করে ভিডিও দেখলেন এতক্ষণ ধরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলবো ভাই, ভিডিও যদি কষ্ট করে না দেখেন আপনার চাকরি কিন্তু হবে না। আপনি চাকরি ভালো মতো পাওয়ার জন্য অবশ্যই ভিডিও দেখা লাগবে, কষ্ট করে পড়া লাগবে। কষ্ট ছাড়া কোনোদিন আপনি ভালো করে পড়তে পারবেন না, আপনি ভালো কোনোদিন আশা করা যায় না। যারা বইকে ধরে রাখতে পারে তার কিন্তু সফলতা আসে। বইকে ধরে রাখা লিখবি, বইকে ভালোবাসা লিখবি, পড়ার মধ্যে একটা আনন্দ জোশ নিয়ে আসা লিখবি। আশা করি আমার পাশে থাকবেন। আর আমি যদি এই বাংলা শেষ করার পরে তারপরে বাংলার সাধারণ জ্ঞান শেষ করার পরে ব্যাংক কোর্স, আমার টার্গেট থেকে 15 দিনে, ভাই 15 দিনে ব্যাংক কোর্সে যা আছে এগুলো শেষ করে ফেলবো। আর সাধারণ জ্ঞান 15 দিন লাগবেও না, আমি 10 দিন, হয়তো 10 দিনে বা 5 দিনে শেষ করে দেবো। এখন কথা হলো তারপরে আমি কী করবো? গণিত, বিশেষ করে গণিত। ব্যাংকের এত ভাই মানুষের যে গণিতের এত ভয় করে, আমি একটা পেন ট্যাবলেট কিনবো, পেন ট্যাবলেট কিনে নিয়মিত গণিতের ভিডিও বানানো শুরু করে দেবো। এখন কথা হলো এই বাংলা আগে শেষ করবো, বাংলা শেষ করে গণিতের ভিডিও বানানো শুরু করবো। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করেন। আর এরকম ভিডিও অন্যদের মাঝে শেয়ার করে দিন, সমস্যা নাই। যারা অবশ্যই ব্যাংক নিয়ে প্রস্তুতি আমার সাথে শুরু করছি, আমি এখান থেকে 0 লেভেল থেকে শুরু করছি, আমার লেভেল 0, আমি 0 থেকে শুরু করছি, আপনারা আমার থেকে শুরু করতে পারেন। আল্লাহ হাফেজ।